জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গুন্ডারাজ যে খতম হওয়ার ছিল সে তো আমরা বারবার আপনাদের বলেছি। দেখলেন সুজিত বসু বিরাট বড় ফেরেববাজ, বিরাট বড় চোর, বিরাট বড় দুর্নীতিগ্রস্ত। মানে শুধুমাত্র যে এসএসসিতে চাকরি কেলেঙ্কারি হয়েছে তা তো নয়, সেটা তো আপনারা জানেন। কিভাবে মেধা বিক্রি করা হয়েছে, কিভাবে লুট করা হয়েছে, কিভাবে এই তৃণমূল সরকার সাধারণ মানুষের যোগ্য মেধাবী যুবক যুবতীদের একদম গলায় পা দিয়ে তাদের উপরে অত্যাচার করে চাকরি চুরি করেছে। শুধুমাত্র তা তো নয়, কত চুরি যে হয়েছে আস্তে আস্তে বেরোচ্ছে। সুজিত বসু প্রাক্তন দমকল মন্ত্রী হেরে গেছে এই বিধানসভা ভোটে। কি করে জিতবে চোরেরা বলুন তো? এই চোরেদেরকে টিকিট দিয়েছিল একে একে, সেই পরেশ অধিকারী থেকে বালু মল্লিক থেকে সুজিত বসু থেকে সবাইকে। শুধু পার্থটাকে খালি চোখের লজ্জার খাতিরে দিতে পারেনি সুজিত বসু। পুরো নিয়োগ কেলেঙ্কারির দায়ে, পুরো নিয়োগ কেলেঙ্কারিতে বহুদিন ধরে তাকে ডাকা হচ্ছিল। সে কখনো কখনো অসুস্থ হয়ে যাচ্ছিল, কখনো কখনো বলছিল আমার ভোটের প্রচার আছে, আমি যেতে পারবো না। তারপরে তো ভোটের প্রচার শেষ হলো, ভোটও হলো, ফল প্রকাশও হলো। তারপরে তো বাছাধন কোথায় যাবে, যেতে হয়েছে ইডির অফিসে। এবারে ইডি তাকে যা যা জিজ্ঞেস করেছিল তার উপরে ভিত্তি করে সুজিত বসু বিরাট শেয়ানা, কিছু বলতে চায়নি। দেখুন, একদম স্পেসিফিক বলছে, আমি পার্সোনালি অভিজ্ঞ এই বিষয়ে, যে কিভাবে টাকা তুলতো এরা, কিভাবে এরা টাকা তুলতো। এমনকি তৃণমূলের মন্ত্রিসভার সদস্য, মানে মন্ত্রীদের সুপারিশ পেলেও হয় না, মানে ধরুন মন্ত্রিসভার মধ্যে পরিচিত সবাই সবাই একই দল করে যে ভাই এই ছেলেটা গরিব, একে যদি দেখো কোনোভাবে যদি কোথাও কাজে লাগানো যায়, পরিষ্কার করে এরা বলে দিত। কারণ ভাইপোকে টাকা দিতে হতো, ভাই পিসিকে টাকা দিতে হতো প্রত্যেকটা নিয়োগের জন্য। তারা বলে দিত যে না, মাল দাও চাকরি নাও, মাল দাও চাকরি নাও। কোন দল করো, কি করো, কার প্রাণ গেছে, কি হয়েছে, গরিব না বড় লোক মধ্যবিত্ত, কিচ্ছু জানার দরকার নেই। জমি বন্ধক দাও, সোনা বন্ধক দাও, টাকা ধার করে আনো, রক্ত বিক্রি করো, কিডনি বেচে দাও, যা খুশি করো, টাকা তোমার চাই, টাকা দিতে হবে। শুধু তোলা তোলা তোলা। এই গুন্ডারাজটা শুভেন্দু অধিকারী খতম করবেন, তিনি কথা দিয়েছিলেন একদম প্রথম দিনে। নবান্নে যেদিন তিনি গেছেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন, প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, সেই দিনই ইডি তুলে নিল সুজিত বসুকে। একে একে কার পালা, কার পালা, কার পালা। চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, খেতে পারছে না, ঘুমোতে পারছে না। এরপরে কে? ভাইপো, পিসি, অন্য কোনো প্রাক্তন মন্ত্রী? উঠবে, সব উঠবে, সমস্ত গুন্ডারাজ খতম হয়ে যাবে। বন্ধুরা একটু অপেক্ষা করুন। বন্ধুরা, আজকে একটু নবান্নে গিয়েছিলাম, বহু বছর পরে, অনেক বছর পরে আজকে নবান্নের 14 তলায় উঠেছিলাম, 13 তলায় উঠেছিলাম। রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আজকে বেশ কয়েকটা বৈঠক করেছেন। এবং এখন তো মোটামুটি সংবাদ মাধ্যম, মানে টিভি চ্যানেলগুলো ঠিকঠাক খবর করছে। কি মনে হয়, TV18-এর যে TV18 বাংলা বলে যে চ্যানেলটা ছিল, চটি চাটা পদলেহনকারী চ্যানেল, সেখানকার যে মাথা ছিল বিশ্ব মজুমদার, সে মমতা ব্যানার্জির বিরাট ঘনিষ্ঠ ছিল, মানে একদম চটি চাটতো আর কি। বিরাট বিরাট সব ব্যবসা ছিল, নবান্নেই তার প্রচুর গাড়ি টাড়ির ব্যবসা ছিল, ইত্যাদি ইত্যাদি। তো সে পদত্যাগ করে দিয়েছে। আরো বেশ কয়েকটা টিভি চ্যানেলের মাথারা, যারা এই চটি চাটা পদলেহনকারী, তারাও পদত্যাগ করতে চলেছে। তারা কেউ বলছে না, মানে তারা যেহেতু ভৃত্য হিসেবে কাজ করেছে, চাকর হিসেবে কাজ করেছে, তারা ছেড়ে দিচ্ছে। ক্রমশ নামগুলো আপনারা জানতে পারবেন। বিভিন্ন খবরের কাগজের মাথায় যারা রয়েছে, একদম চটি চাটা পদলেহনকারী, চাকর বাকর, তারা সব ছেড়ে দেওয়া শুরু করেছে। বাংলায় একটা নতুন সময়, নতুন যুগ, সূর্যের নতুন রশ্মি, নতুন কিরণের দেখা আপনারা পেয়ে গিয়েছেন। বিজেপি সরকার চলছে এখন। শুভেন্দু অধিকারী যার মুখ্যমন্ত্রী, আজকে 5 জন মন্ত্রীকে দপ্তর বিন্যাস করে দেওয়া হয়েছে। সে খবর আপনারা নিশ্চয়ই অনেকে কেউ কেউ পেয়ে গেছেন। দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে গ্রামোন্নয়ন, পঞ্চায়েত দপ্তর, অগ্নিমিত্রা পালকে পুর নগরোন্নয়ন এবং মহিলা ও শিশু কল্যাণ। এর পাশাপাশি ক্ষুদিরাম টুডু পেয়েছেন অনগ্রসর কল্যাণ, নিশীথ প্রামাণিক পেয়েছেন যুব ক্রীড়া, এইসব দপ্তর তাকে দেওয়া হয়েছে। তো মোটামুটি সব হয়ে গেল, যে দপ্তর বন্টন হয়ে গেল। 5 জন মন্ত্রীকে তাদেরকে বন্টন করে দেওয়া হলো। ক্ষুদিরাম টুডু বলে দিলাম, এবং নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরও কিন্তু দেওয়া হয়েছে। তো এবারে যেটা জানা যাচ্ছে যে আজকে ক্যাবিনেট বৈঠক ছিল। ক্যাবিনেট বৈঠকেও কি হয়েছে তাও হয়তো কেউ কেউ ইতিমধ্যে জেনে গেছেন। বিএসএফ এর
জন্য মানে সীমান্তে প্রাচীর দেওয়া হবে বাংলাদেশ সীমান্তে, যাতে অনুপ্রবেশকারীরা না ঢুকতে পারে, শত্রুরা না ঢুকে পড়তে পারে। মমতা ব্যানার্জি জমি দিচ্ছিল না, সেটা আপনারা জানেন। দেব না, তার ইচ্ছা, দেব না, আমি মালিক। তো গেছে, এখন তার ঘরের সামনে গিয়ে কি চলছে সে তো দেখছেন। ঘরে গিয়ে ও পিসি কি করছো পিসি, ও ভাইপো কি করছো ভাইপো। আজকে কেউ গিয়ে পথনাটিকা করছেন, কেউ গিয়ে ওখানে ডাকছেন, ছবি তুলবেন চেষ্টা করছেন, চিৎকার করছেন। আর ওই ভাইপোর বাড়ির সামনে দিয়ে আগে বাস চলতো, সেই বাসকে বন্ধ করে দেওয়া হয়, সেই বাস ফাস সব আবার চালু হবে। তো বাংলায় মূল কথাটা দেখুন, আজকে পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক হয়েছে, প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে, বিজেপির যতজন বিধায়ক নির্বাচিত হয়েছেন সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন। দফায় দফায় বেশ কয়েকটা বৈঠক হয়েছে। ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছে, যে এই যে আয়ুষ্মান ভারত সেটা দ্রুত চালু করে দেওয়া হবে, মহিলারা বাসে উঠলে তাদেরকে পয়সা দিতে হবে না, অর্থাৎ টিকিট কাটতে হবে না, বিএসএফ কে জমি দিয়ে দেওয়া হবে। এই সমস্ত সিদ্ধান্তের পাশাপাশি বিরাট বড় একটা সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে, এই পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা নিয়েছে, যে এই যে সরকারটা চলছিল আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, চুরি ফেরেববাজি এবং দুর্নীতিতে তারা যে হাত পাকিয়েছিল দিনের পর দিন, এবং যারা মেধাবী যোগ্য প্রার্থীরা চাকরি দিয়েছিলেন তাদের তো চাকরি দেয়নি, শুধুমাত্র তোলামুলিরা টাকার বিনিময়ে চাকরিগুলো দিয়েছে। তার ফলে অনেকের জীবন কিন্তু নষ্ট হয়ে গেছে। সরকারি চাকরির নিয়মটা কি? সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলে সবচেয়ে বেশি বয়স হতে হয় 40 বছর। 40 বছর পেরিয়ে গেলে চাকরি হয় না। এবং এটা কিন্তু রায়দিঘিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে তারা ক্ষমতায় এলে 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হবে। অর্থাৎ ধরুন এখন যার বয়স 40 হয়ে গেছে, তিনি এখনো পর্যন্ত আরো 5 বছর ধরে পরীক্ষা দিতে পারবেন। বুঝতে পারছেন? বিরাট বড় সিদ্ধান্ত। কোন রকমের কোন প্রকল্প, সরকারি প্রকল্প, মানে ধরুন লক্ষ্মীর ভান্ডার, সেটা তো দ্বিগুণ হয়ে যাচ্ছে, 3000 টাকা করে সামনের 1 জুন থেকে সেটা চালু হয়ে যাবে। যা যা কিছু প্রকল্প আছে সমস্ত প্রকল্প চালু থাকবে। বুঝতে পারলেন? এটা তো গেল ক্যাবিনেট বৈঠকের কথা। সেটা তো অনেকে আপনারা পোর্টালের মাধ্যমে কেউ কেউ নিশ্চয়ই জেনে গেছেন, টিভিতেও নিশ্চয়ই দেখছেন, আগামীকালকে খবরের কাগজে হয়তো কেউ কেউ পড়ে ফেলবেন। কিন্তু সেটা তো কথা না। আসল কথাটা ইন্টারনাল কথা কি হলো, যে জন্য আপনারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে এত পছন্দ করেন, আমাদেরকে এত পছন্দ করেন, ভালোবাসেন, সেই খবরটা তো জানতে হবে। সেই খবরটাই দিচ্ছি। দেখুন, পুলিশ কর্তাদের, প্রশাসনের কর্তাদের নিয়ে মমতা ব্যানার্জি কোন নোংরামিটা করতেন বলুন তো? ফেসবুক লাইভ করে এই তুই তাই হেই সাই ধমকে দে চমকে একদম তাকে যা তা করে অপমান করতেন। আজকে শুভেন্দু বাবু একদম পুলিশ প্রশাসনের কর্তাদের তিনি নিয়ে বসে একদম সামনাসামনি বসে বলেছেন যে এই রকম অপমানিত পশ্চিমবঙ্গ সরকার করবে না। এই সরকার বিজেপি সরকার নয়, এই সরকার অন্য কোনো দলের সরকার নয়, এটা হচ্ছে সবার সরকার, এটা পশ্চিমবঙ্গ সরকার। এখানে যারা মেধাবী, যারা অফিসার র্যাঙ্কে আছেন, তাদেরকে সবার সামনে, রাজ্যবাসীর সামনে, তাদের থেকে সাবঅর্ডিনেট যারা যারা জুনিয়র, তাদের সামনে যেভাবে কুৎসিতভাবে এই মমতা ব্যানার্জি পিসি ভাইপোর সরকার করে গেছে, সেটা হবে না। আপনারা নির্ভয়ে থাকবেন। এই কথায় কথায় অনুপ্রেরণা, শুয়োরেরও বাচ্চা হবে বা চিড়িয়াখানায় বাঘের বাচ্চা হবে, টয়লেট উদ্বোধন হবে, সবই নাকি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। এই শব্দটাকে শুভেন্দু বাবু বলেছেন কেউ যেন না ব্যবহার করেন। মুখ্যমন্ত্রীকে তেল মারার কোনো দরকার নেই। আপনারা মাথা উঁচু করে কাজ করুন, সৎভাবে কাজ করুন, এবং সবচেয়ে যেটা বড় পয়েন্ট, যেটা অফিসারদের থেকে আমরা জানতে পাচ্ছি, কোনো গুন্ডারাজ চলবে না। গুন্ডারাজ খতম। বুঝতে পারলেন? গুন্ডারাজ পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে। গুন্ডারাজ এখনো চলছে। কোন কোন জায়গায় পুলিশ এখনো পর্যন্ত রাস্তায়, হাইওয়ের ধারে তারা টাকা তুলছে। কোথাও কোথাও এই গুন্ডাদের লোকজন এখনো পর্যন্ত টাকা তুলছে, তোলাবাজি করছে পার্কিং এর নামে। বিভিন্ন জায়গায় ক্রস করবে, সেখানে সেতু পেরিয়ে যাবে, কোনো কিচ্ছু নেই, কোনো কাগজপত্র নেই, অনুমতির বালাই নেই, সরকারের কোষাগারে টাকা আসবে না। এখনো কোনো জায়গায় এই গুন্ডারাজটা চলছে। আর গুন্ডারাজের তো অন্যরকম আর একটা ব্যাপার আছে। মহিলারা রাত্রে রাস্তায় বেরোতে পারবেন না, মমতা ব্যানার্জি বলেছিলেন। স্কুলে যাবে না বাচ্চারা, সেখানে গুন্ডারাজ। সমস্ত জায়গায় যেখানে যেখানে যে গুন্ডারাজের চেষ্টা করবে, ধরে একদম শিকল পরিয়ে তাকে শ্রীঘরে পাঠিয়ে দেওয়া হবে। আর যে ফাইল এখনো পর্যন্ত বকেয়া পড়ে রয়েছে, যেটা বলেছিলেন না শুভেন্দুবাবু, তো বলেছিলেন বারবার, সব ফাইল খোলা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারাও তো বলেছিলেন সব হিসাব হবে। সেই কাজটা শুরু হয়ে যাচ্ছে। বুঝলেন তো? আগামী কালকে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত বিশ্ব শর্মা।
সেখানে শুভেন্দু অধিকারীর যাওয়ার কথা, তারপরে ফিরে এসে তার মন্ত্রিসভাকে আরো সম্প্রসারিত করবেন, রাজ্যপাল বেশ কয়েকজন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন, এরপরে বিধানসভায় গিয়ে বিধায়কদেরও শপথ নিতে হয়। মানে এখনো পর্যন্ত বিধায়ক বলা যাবে না, শুধুমাত্র জয়ী প্রার্থী বলতে হবে। সেই জয়ী প্রার্থীদের প্রত্যেককে, সে সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সমস্ত প্রার্থীকে কিন্তু শপথ নিতে হয় বিধানসভায় গিয়ে, তারপরে তাদেরকে বিধায়ক বলা যায়। সেই কাজটা হবে। এর মাঝে একটা বিরাট সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন শুভেন্দুবাবু, বিরাট বড় সিদ্ধান্ত। আপনারা তো জানেন যে এসআইআর এর জন্য স্পেশাল অবজারভার হিসেবে দায়িত্বে ছিলেন সুব্রত গুপ্ত, তিনি তো মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন, প্রাক্তন আইএএস কর্তা। এইবারে মুখ্য সচিবটা কে হবেন? মুখ্য সচিব মানে রাজ্য প্রশাসনের, গোটা রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা, যিনি মুখ্যমন্ত্রীকে বিভিন্ন রিপোর্ট দেন, চালিত করেন। মুখ্য সচিবের কিন্তু বিরাট রোল, পর্দার আড়ালে থাকেন বটে, কিন্তু মুখ্য সচিবই অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের সচিব, সমস্ত ডিএম, সমস্ত যত কিছু পুলিশ প্রশাসন সব কিছু মুখ্য সচিবের দায়িত্বে থাকে। তিনি দায়িত্বটা পেয়েছেন মনোজ আগরওয়াল। বন্ধুরা, রাজ্য নির্বাচন কমিশনের সিইও ছিলেন। সেই মনোজ আগরওয়ালের ওপরেই ভরসাটা রেখেছেন শুভেন্দুবাবু, বুঝতে পারলেন? আর আমরা যারা যৌবন অবস্থায় তারুণ্যটা পেরোনোর পরে সচিন সেহবাগের খেলা মুগ্ধ হয়ে দেখতাম, এইবারে এই ঝোড়ো ব্যাটিংটা শুরু হবে। মানে সুব্রত গুপ্ত এবং মনোজ আগরওয়ালের যে যুগলবন্দি, তাদের যে মারকুটে খেলা, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আজকেই দায়িত্ব পেয়েছেন মনোজ আগরওয়াল। আজকেই তিনি গিয়েছিলেন নবান্নে 14 তলায়, তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। সুব্রত গুপ্তকেও আমরা দেখেছি, খুব হাই প্রোফাইল বৈঠক হয়ে গেছে। যতটুকু বলা সম্ভব ততটুকুই আমরা বলছি। পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের বলে দেওয়া হয়েছে, পই করে কোনো রকম কোনো রেয়াত করা যাবে না, কাউকে কোনো ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই, মাথা উঁচু করে আপনারা কাজ করবেন, কারো কাছে কোনো রকমের কৈফিয়ত দিতে হবে না, সরাসরি আপনারা আমাকে বলবেন, মানে শুভেন্দু অধিকারীকে বলবেন। শুভেন্দু অধিকারী হিন্দু হৃদয় সম্রাট হিসেবে তিনি ইতিমধ্যেই তিনি বিভূষিত হয়ে গেছেন, তাকে উল্লেখ করা হয়। কিছুটা কি যোগী মডেল দেখতে পাওয়া যাবে? সেটা তো শুভেন্দুবাবু প্রচারের সময় বলতেন যে নারীদের ওপরে, শিশুদের ওপরে অত্যাচার করবে, সকালবেলা ধরা হবে, বিকেলবেলা খরচা করা হবে। মানে দেখুন, প্রচারের সময় একরকম ভাষা থাকে, আর মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তিনি তো এখন আর বলতে পারবেন না। তবে পুলিশ প্রশাসনকে অত্যন্ত কড়াভাবে বেশ কিছু তিনি নির্দেশ দিয়েছেন। বেশি যদি চুদুরবুদুর করার চেষ্টা করে কেউ, তাহলে কিন্তু বিরাট বিপদ, কপালে বিরাট বিপদ। মানে তোলামুলিরা খুব সাবধান। তোলামুলিদের পাশাপাশি ওই লুঙ্গি টুপি যারা দুষ্কৃতী, তাদের কথা বলছি। কোনো পোশাক, কোনো খাদ্যাভ্যাস, কোনো সম্প্রদায়, ধর্ম, বর্ণ, ওইসব ব্যাপার নেই। সবার মুখ্যমন্ত্রী, সরকারটা পশ্চিমবঙ্গ সরকার। এখানে কোনো ফেরেববাজি, কোনো চুরি, দুর্নীতি, পকেটমারি, ছ্যাঁচড়ামি, লাল চুল কানে দুল, যা খুশি করে বেড়াবো, চলবে না। খুব তাড়াতাড়ি তাদের দোকানটা বন্ধ করে দিতে হবে। আগে তো একাধিকবার অমিত শাহ বলেছিলেন যে যত ফেরেববাজ আছো, চোর আছো, দুর্নীতিবাজ আছো, ভাই পালাও, ভাই ভোটের দিন বেরিও না। 4 মের পর থেকে কিন্তু হিসাব নেওয়া শুরু হয়ে যাবে। সেই কাজটাই শুরু হয়েছে। অ্যাকচুয়ালি সরকার এখনো পুরোপুরি কিন্তু গঠন হয়নি। আরো বেশ কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হবে, কাকে কোন দপ্তরে দেওয়া হবে, সচিবদের কোন দপ্তরে পাঠানো হবে, কোন জেলার পুলিশ সুপার কি হবে, কোন জেলায় ডিএম বদল করা হবে, সেই রিসাফলের কাজ চলছে। সিএমওটা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। মানে মুখ্যমন্ত্রীর যেটা দপ্তর, সিএমও, চিফ মিনিস্টার্স অফিস বলা হয়, সেটা পুরোপুরি কাজ শুরু করে দিয়েছে। আরো বেশ কয়েকজন অফিসারকে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী এখন কোন দপ্তর হাতে রাখবেন সেটা এখনো সরকারিভাবে ঘোষিত হয়নি। তবে যেটা মনে করা হচ্ছে, আইএনসিএ অর্থাৎ তথ্য সংস্কৃতি দপ্তর তিনি হাতে রাখতে পারেন, স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তর, এই দপ্তরগুলো তো অবশ্যই থাকবে। ভূমি রাজস্বও তিনি হাতে রাখতে পারেন, এমনটা জানা যাচ্ছে। কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। এগুলো
এগুলো আমরা নবান্নের 14 তলা 13 তলা ঘুরে ঘুরে কিছু কথা বলে বলে অফিসারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, এবং তারা এটা স্বীকার করলেন অফিসাররা, যে এই যে 15 বছরের অন্ধকার, 15 বছরের খরা, 15 বছরের একটা স্থবিরতা, 15 বছরের যে আতঙ্ক, 15 বছরের যে ভয়, তারাও কিছুটা ওই অভ্যেসের মধ্যে থাকতে থাকতে, বদভ্যেসের মধ্যে থাকতে থাকতে, যখন শুভেন্দু বাবু আজকে প্রবেশ করছিলেন, যখন তাকে স্যালুট দিচ্ছিল, তাকে যখন ড্রাম বাজিয়ে স্যালুট দেওয়া হচ্ছিল, তারপরে তাকে যখন পুষ্পস্তবক নিয়ে অফিসাররা তাকে স্বাগত জানাচ্ছিলেন, শুভেন্দুবাবু হাত জোড় করে নমস্কার করতে করতে তিনি যখন নবান্নে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রবেশ করছিলেন, আমাদের সঙ্গেও দেখা হয়েছে, টুকটাক কিছু কথা হয়েছে, কিন্তু অফিসাররা ছিলেন কিছুটা চাপে। তার কারণ, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তারা সেই থিওরিতে বিশ্বাস করেন এবং তারা মনে করেছিলেন যে শুভেন্দু বাবু হয়তো তাদের উপরে তর্জন গর্জন করবেন, তাদের উপরে ধমক দেবেন, কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী অফিসারদের পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো রকমের কোনো চাপ আমার থেকে আপনারা পাবেন না। এই রাজ্যের সরকার শুধুমাত্র উন্নয়নের কাজ করবে, কথা কম বলবে, কাজ বেশি করবে। বুঝতে পারলেন? কথা কম হবে, কাজ বেশি হবে। মন্ত্রীদেরকে, বিধায়কদেরকেও কিন্তু সেই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, অফিসারদেরকে সেই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। দেখনবাজি, ভরংবাজি লাগবে না, আপনি কাজ করুন। আপনি কাজ করলে তার স্বীকৃতি পাবেন, আপনি প্রশংসা পাবেন, আপনি তার পুরস্কার পাবেন। আর আপনি কাজ না করলে কিন্তু পাল্টা তিরস্কার, ওষুধ আপনাকে দেওয়া হবে। ছাড় পাবেন না, ছাড় পাবেন না, সেটা বলে দেওয়া হয়েছে, তবে সবার সামনে নয়। সেটা অত্যন্ত কুরুচিকর, অত্যন্ত খারাপ একটা দৃষ্টান্ত তৈরি করে দেয়। সবার সামনে, জুনিয়রদের সামনে যদি এইভাবে অফিসারদের এইভাবে বলা হয়, ভৎসনা করা হয়, তাতে করে মোরালি তারা ডাউন হয়ে যান, তারা কিছুটা গুটিয়ে যান। তারা কোনো কাজ করার আগে 100 বার ভাবতে থাকেন এটা করলে আবার কি হবে না হবে, এই সব ব্যাপার। তো মোট কথা, আজকে নবান্ন ছিল ঘটনা বহুল, নবান্ন ছিল বিভিন্ন রকমের রঙিন ভাবে, একটা বিভিন্ন রকমের স্টোরি হতে পারে। নবান্ন সভাঘর বলে একটি সভাঘর রয়েছে, সেই সভাঘরের মধ্যে বিধায়করা সেখানে বৈঠক করেছেন। সেখানে শুভেন্দুবাবু তাদেরকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিয়েছেন, প্রত্যেকের এলাকায় যা যা প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে দিয়েছিল সেটা কার্যকর হচ্ছে কিনা সেদিকে তারা নজর রাখবেন। কোনো রকমের দাদাগিরি বা কোনো রকমের উড়নচণ্ডী কার্যকলাপ থেকে তারা বিরত অবশ্যই থাকবেন। এবং এই যে উটকো তৃণমূল, উটকো বিজেপি হওয়ার চেষ্টা করছে, মানে উৎপটাং ভাবে তাড়াহুড়োর মধ্যে হঠাৎ করে সেই 4 তারিখে বিকেল থেকে তারা রং চং মেখে যেভাবে অত্যাচার করা শুরু করেছে, কোথায় আগুন লাগিয়ে দিচ্ছে, কোথায় ভাঙচুর করছে, কোথাও গুন্ডামি করছে, সেগুলো বরদাস্ত যেন না করা হয়। প্রত্যেকটা বিধায়ককে বলে দেওয়া হয়েছে যে একদম যে এরকম গুন্ডামি করার চেষ্টা করবে, যে মাতব্বরি করার চেষ্টা করবে, নষ্টামি করার চেষ্টা করবে, তাদের আড়ালে, গারদের আড়ালে পাঠিয়ে দাও। বুঝতে পারলেন? বন্ধুরা, আপনারা দেখতে থাকুন গুন্ডারাজ কি করে খতম হয়, প্রত্যেকটা দিনে আপনারা নজর রাখুন। আর শুভেন্দুবাবুর যিনি ছিলেন, আমাদের বন্ধু চন্দ্রনাথ রথ, তাকে হত্যার পিছনে যারা অভিযুক্ত 3 জনকে কিন্তু পাকড়াও করা হয়ে গেছে। টাকা দিয়ে, সুপারি কিলার আনিয়ে, এর পিছনে আরো কারা কারা আছে সেটা তো অবশ্যই বেরোবে। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে না বেরিয়ে পড়ে। অন্যদিকে আরেকটা খুব এক্সক্লুসিভ খবর দিয়ে দিই, ফলতার জাহাঙ্গীর সে ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না, বুঝলেন তো? আগামী 21 তারিখে ভোট রয়েছে। ফলতার যা অবস্থা, সেখানে তৃণমূল আদৌ কোনো পোলিং এজেন্ট দিতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ফলতা চোখ বন্ধ করে জিতে যাবে। এই মুহূর্তে 107টা কেন্দ্রে নয়, 207টা কেন্দ্রে বিজেপি জিতেছে, 208টা হয়ে যাবে। আর তৃণমূলের ভেতর থেকে এক ঝাঁক এমএলএ এবং এমপি তারা একদম ফিলার দিয়ে রেখেছে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে, যেদিন বলবেন সেদিন আমরা গিয়ে বিজেপিতে জয়েন করব। তাদেরকে এখনই কোনো উত্তর দেওয়া হয়নি। আজকে শুভেন্দুবাবু রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছেন, তারপরে তিনি পার্টি অফিসে গিয়েছিলেন, তারপরে তিনি নবান্নে এসে দফায় দফায় বিভিন্ন বৈঠক করেছেন। একটা ঘটনাবহুল দিন। প্রথম দিন যেহেতু মুখ্যমন্ত্রী নবান্নে গিয়েছেন, এই কারণে আমরা সাক্ষী থাকার জন্য, পরিবেশ পরিস্থিতি বোঝার জন্য নবান্নেই ছিলাম। এই কারণে একটু দেরি হলো আজকের এপিসোডটা তৈরি করতে। আশা করি আপনারা এই এপিসোডে আশাহত হবেন না। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন
তারা দয়া করে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আর কিছু চাই না। কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।